আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে জুলজির পঞ্চম অধ্যায় শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারে। সো অন্যবারের মতো আজকের ক্লাসেও আমরা দাগানো বইয়ের যে লাইনগুলো আছে যেগুলা বুঝে বুঝে পড়া যায় বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। আর আমাদের সামগ্রিক প্রয়াস থাকবে হচ্ছে সহজ করে পড়া, যতটুকু করা যায় আর কি। ওকে, তো চলো। সব কিছু তো আর সহজ করা যায় না, কিছু কিছু লাইন আছে যেগুলা, যেমন সংখ্যামূলক তথ্যগুলা, এগুলা তো মনে রাখতে হয়। আর যেগুলা একটু রিলেট করে দেওয়া যায়, ডট কানেক্ট করে দেওয়া যায় যেন তোমার ব্রেইনে বেশি স্থায়ী হয়, সেটা ইনশাল্লাহ চেষ্টা করা হবে। ওকে, মানুষের শ্বসনাঙ্গ হচ্ছে ফুসফুস, প্রধান শ্বসনাঙ্গ। এটা কিন্তু বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়ে থাকে। অলওয়েজ যে ফুসফুস প্রধান শ্বসনাঙ্গ তা না, তবে মানুষের ক্ষেত্রে দেখতে পারি আমরা যে ফুসফুস হচ্ছে প্রধান শ্বসনাঙ্গ। যেরকম আমরা যখন রুই মাছ পড়ছিলাম তখন দেখছিলাম ওদের ক্ষেত্রে প্রধান শ্বসনাঙ্গ হচ্ছে তোমার ফুলকা, তাই না? তারপর আমরা যখন প্রাণী জগতের অন্যান্য পর্ব সম্পর্কে জানছিলাম প্রথম অধ্যায়ে, সেখানে দেখছিলাম যে বিভিন্ন পর্বে কিন্তু বিভিন্ন ধরনের শ্বসনাঙ্গ রয়েছে, তাই না? তো মানুষের ক্ষেত্রে হচ্ছে প্রধান শ্বসনাঙ্গ ফুসফুস, এটা মনে রাখবা। যে পথ দিয়ে ফুসফুসে বায়ু প্রবেশ করে এবং ফুসফুস থেকে তা বহির্গত হয় সেটা হচ্ছে শ্বসন পথ। মানে বায়ু প্রবেশ করতেছে, বায়ু বাইর হয়ে যাচ্ছে, ফুসফুসের যেই পথটা দিয়ে এটা হচ্ছে, এটাই হচ্ছে শ্বসন পথ, রেসপিরেটরি প্যাসেজ। আচ্ছা, শ্বসন যে পথটা, এটার শুরু হয় কোথা থেকে? নাসারন্ধ্র দিয়ে। মানে তোমার এই যে নাকের যে ছিদ্রটা এইখান থেকে কিন্তু তোমার শ্বসন পথের শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে তোমার অ্যালভিওলাসে গিয়ে। দেখো, সম্মুখ নাসারন্ধ্র থেকে শ্বসন পথের শুরু হয়। এখন আমরা যদি সামগ্রিকভাবে মানুষের শ্বসনতন্ত্রের একটা স্ট্রাকচার দেখার চেষ্টা করি, তা আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বায়ুগ্রহণ বা ত্যাগ অঞ্চল, মানে একদম শীর্ষের যে অঞ্চলটা সেটা হচ্ছে বায়ুগ্রহণ বা ত্যাগ অঞ্চল। যেরকম তোমার নাসারন্ধ্র, যেখান দিয়ে তোমার প্রথম বায়ু প্রবেশ করবে, এই সব জায়গাগুলো হচ্ছে বায়ু গ্রহণ বা ত্যাগ অঞ্চল। তারপর বায়ু পরিবহন অঞ্চল, দিয়ে স্থানটা দিয়ে বায়ু পরিবাহিত হবে, অ্যান্ড লাস্টে গিয়ে বায়ু যেখানে শোষিত হবে, শ্বসন অঞ্চল, তাই না? যেখানে শ্বসন হবে ওইটা হচ্ছে শ্বসন অঞ্চল। তো দেখো, বায়ু গ্রহণ ত্যাগ অঞ্চল কোনটা? সম্মুখ নাসারন্ধ্র। একদম প্রথমে তুমি নাকের যে দুইটা ছিদ্র দেখতে পারতেছো, এইটা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র, তাই না? তারপর এই যে তুমি চিন্তা করো, তোমার সম্মুখ নাসারন্ধ্র দিয়ে যদি বাতাস প্রবেশ করে, তারপরে গিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে? ওখানে একটা গহ্বর টাইপ পাবা না? তুমি নিজের সাথে নিজে রিলেট করো, একটা গহ্বর পাবা, এটা হচ্ছে নাসা গহ্বর। এই নাসা গহ্বরের পরে আরেকটা ছিদ্র টাইপ আছে, ওইটা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। হ্যাঁ, ওইটা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্র দিয়ে প্রবেশের পর এটা গিয়ে পৌঁছাবে নাসা গলবিলে। নাসা গলবিল কোনটা? নাক এবং গলা এই দুটার কানেক্টিং পয়েন্ট যে জায়গাটা, ওইটা হচ্ছে নাসা গলবিল। নাসা গলবিলে যাওয়ার পর বায়ু কোথায় যাবে? স্বরযন্ত্রে যাবে, ঠিক আছে? স্বরযন্ত্রে যাবে। তারপর আসি বায়ু পরিবহন অঞ্চল। এই যে স্বরযন্ত্র পর্যন্ত বায়ু গেল, এইটুকু হচ্ছে বায়ু গ্রহণ বা ত্যাগ অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। এবার আসি বায়ু পরিবহন হবে কোথায়? ট্রাকিয়া থেকে এটা শুরু, ট্রাকিয়া থেকে বায়ু পরিবহন অঞ্চলের শুরু। আচ্ছা, তারপর ট্রাকিয়া বিভাজিত হয়ে কিসে পরিণত হবে? ব্রঙ্কাসে পরিণত হবে, ঠিক আছে? ব্রঙ্কাস যাবে কোথায়? প্রান্তীয় ব্রঙ্কিওলে। হ্যাঁ, ব্রঙ্কাস যাবে প্রান্তীয় ব্রঙ্কিওলে। মাইন্ড ইট, ব্রঙ্কিওলের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল, একটা শ্বসন ব্রঙ্কিওল। শ্বসন ব্রঙ্কিওলটা হচ্ছে শ্বসন অঞ্চলের অন্তর্ভুক্ত, আর প্রান্তীয় ব্রঙ্কিওলটা পরিবহন অঞ্চলের অন্তর্ভুক্ত। এই যে শ্বসন ব্রঙ্কিওল হচ্ছে শ্বসন অঞ্চলের অন্তর্ভুক্ত। শ্বসন ব্রঙ্কিওল কোথায় যাবে? এবার অ্যালভিওলার নালীতে। কারণ কি, মেইন শ্বসনের যে কাজটা হয় সেটা তো অ্যালভিওলাসে হয়, অর্থাৎ বায়ুর যে বিনিময়টা, গ্যাসের বিনিময়টা হয় কোথায়? অ্যালভিওলাসে। তো অ্যালভিওলার নালীতে যাওয়া লাগবে আগে, তারপর যাবে কোথায়? অ্যাট্রিয়ামে, তারপর অ্যালভিওলার থলিতে যাবে, দেন আলটিমেটলি অ্যালভিওলাসে। ওকে,
এখন আমরা একটু চিত্র থেকে একটু দেখার চেষ্টা করি। দেখো, বায়ু প্রথমে প্রবেশ করলো তোমার এই সম্মুখ নাসারন্ধ্র দিয়ে, যে তোমার এখানে সম্মুখ নাসারন্ধ্র দিয়ে প্রবেশ করে এখানে তোমার নাসা গহ্বরে কিছুক্ষণ, মানে নাসা গহ্বরে স্পেস পাইলো। তারপর পশ্চাৎ নাসারন্ধ্র থেকে সে গলবিলে যে আশ্রয় পাবে। দেন এপিগ্লটিস অর্থাৎ শ্বাসরন্ধ্র, এটা পার হয়ে চলে আসবে কোথায়? এটা পার হয়ে চলে আসবে তোমার এই যে ট্রাকিয়াতে, বাইরে চলে আসবে ট্রাকিয়াতে। ট্রাকিয়ার বিভাজনের এই যে দুটা ব্রঙ্কাস অর্থাৎ ব্রঙ্কাই যেটাকে বলা হচ্ছে বহুবচনে, এই যে ব্রঙ্কাস থেকে চলে যাবে কোথায়? প্রান্তীয় ব্রঙ্কিওলে। হ্যাঁ, প্রান্তীয় ব্রঙ্কিওলে চলে যাবে। দেন শ্বসন ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলার নালী, সেখান থেকে অ্যাট্রিয়াম থেকে অ্যালভিওলার থলি, অ্যান্ড লাস্টে অ্যালভিওলাস। ওকে, এই হচ্ছে কথাবার্তা। সম্মুখ নাসারন্ধ্র। তো আমাদের যে নাকের যে ছিদ্রটা, এটা তুমি দুটা ছিদ্র দেখতে পারতেছো কেন? কারণ এখানে একটা ব্যবধায়ক আছে। হ্যাঁ, এই যে তোমার নাকে দেখতে পারতেছো একটা ব্যবধায়ক। এই ব্যবধায়কটা যদি না থাকতো তাহলে কিন্তু নাকে একটা ছিদ্র থাকতো। এই ব্যবধায়কটা থাকার কারণে তুমি নাকে দুইটা ছিদ্র দেখতে পারতেছো। এটা হচ্ছে ন্যাসাল সেপ্টাম বা নাসা ব্যবধায়ক। ওকে, ন্যাসাল সেপ্টাম বা নাসা ব্যবধায়ক এটা। তারপর নাসা গহ্বরে কি থাকে? অলফ্যাক্টরি কোষ থাকে। আমাদের এই যে নাসা গহ্বরে অলফ্যাক্টরি কোষ থাকার কারণে কিন্তু ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সহায়তা করে। আমরা নাক দিয়ে ঘ্রাণ উদ্দীপনা যে গ্রহণ করি, সেখানে এই অলফ্যাক্টরি কোষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পশ্চাৎ নাসারন্ধ্র, এটার অপর নাম হচ্ছে কোয়ানা। পশ্চাৎ নাসারন্ধ্রকে কোয়ানা বলা হয়ে থাকে। স্বরযন্ত্র ল্যারিংসে চলে আসি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা 25 সালের বই। এটা আমার কাছে যে পিডিএফটা আছে, এটা হচ্ছে 25 সালের পিডিএফটা। তো নতুন বইয়ের পিডিএফে দেখবা যে 26-27-এর যে পিডিএফটা, মানে 26-27-এর যে বইটা, এখানে দেখবা যে এখানে বলা হয়েছে যে 9 ধরনের তরুণাস্থি থাকে। এখানে তো আছে 3 ধরন, কিন্তু বর্তমানে যে আপডেটেড বই, সেখানে আজমল স্যার বলছেন যে 9 ধরনের তরুণাস্থি রয়েছে ষড়যন্ত্রে। ঠিক আছে, ওনার মতে 3 ধরনের তরুণাস্থি রয়েছে, যেটা হচ্ছে বিজোড়, আর 3 ধরনের হচ্ছে জোড়। উনি এই কথাটা বলছেন। তো দেখো, উনি যেটা বলছেন যে নতুন বই একটু মিলে নেওয়া, তো বিজোড় তরুণাস্থি কোনগুলা? উনি বলছেন থাইরয়েড, ক্রিকয়েড, আর আরেকটা তরুণাস্থি কি একটা নাম বলছেন। এই 3টা হচ্ছে বিজোড় তরুণাস্থি। আর অ্যারিটেনয়েড, তারপর হচ্ছে কিউনিফর্ম, আরেকটা কী জানা আমি ভুলে গেছি, পড়ছিলাম নতুন বই একটা, ওইগুলা হচ্ছে জোড় তরুণাস্থি। টোটাল হচ্ছে 9টা হয়ে থাকে। উনি এই কথাটা বলছেন, দেখে নিও। এর মধ্যে থাইরয়েড তরুণাস্থি সবচেয়ে বড়, এবং এটা পুরুষের গলায় কিছুটা উঁচু হয়ে ওঠে, যেটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল বলা হয়। স্বরযন্ত্রের উপরে থাকে একটা এপিগ্লটিস। এই এপিগ্লটিস কি করে? এপিগ্লটিস কিন্তু আমরা যখন খাবার খাওয়ার সময় স্বরযন্ত্রের মুখটা বন্ধ করে দেওয়া হচ্ছে এই এপিগ্লটিস। আর স্বরযন্ত্রের মুখ বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের খাবারটা গলধকরণের সময় স্বরযন্ত্রে প্রবেশ করে না। খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। তারপর টান অবস্থায় এটা শব্দ উৎপন্ন করে, কম্পিত হয় যেহেতু, সেভাবে শব্দ উৎপন্ন করে এটা। ওকে, স্বরযন্ত্র স্বর সৃষ্টি করে। শ্বাসনালী বা ট্রাকিয়া, স্বরযন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত বিস্তৃত সি আকৃতির অর্ধবলয়ে নির্মিত। এই যে 15 থেকে 20টা তরুণাস্থি নির্মিত অর্ধবলয়ে গঠিত হয় আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালী। তো এইটার গঠন কিরকম হয় আমরা যদি একটু চিত্র থেকে একটু দেখার চেষ্টা করি এটা, তাহলে বুঝতে পারবা যে কেন সি আকৃতির অর্ধবলয়ের কথা বলা হয়েছে। দেখো এখানে, দেখো, দেখতে পারতেছো? এই যে সি এর মতো না? দেখো, সি আকৃতির কিন্তু অর্ধবলয়, আর এটা কতগুলা? 15 থেকে 20টা এরকম থাকে। হ্যাঁ, এইগুলা নিয়ে হচ্ছে আমাদের ট্রাকিয়াটা গঠিত হয়। আর এটা কোন পর্যন্ত বিস্তৃত? পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত বিস্তৃত থাকে এই ট্রাকিয়াটা। ওকে,
ট্রাকিয়াটা তরুণাস্থি নির্মিত হওয়ার কারণে এটা চুপসে যায় না। ওকে। ব্রঙ্কাস। ব্রঙ্কাসটা কি? ট্রাকিয়ার বিভাজন। ট্রাকিয়া দুইটা ভাগে বিভক্ত হয়, এটা হচ্ছে ব্রঙ্কাস। বক্ষগহ্বরে ট্রাকিয়ার শেষ প্রান্ত দুটি শাখায় বিভক্ত হয়। ঠিক আছে, বক্ষগহ্বরে ট্রাকিয়ার শেষ প্রান্ত দুটি শাখায় বিভক্ত হয়, একটা ডান শাখা একটা বাম শাখা। এদের নাম হচ্ছে ব্রঙ্কাই। বহু বচনে ব্রঙ্কাই বলা হয়েছে, এক বচনে হচ্ছে ব্রঙ্কাস। এগুলা ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে। ডান ব্রঙ্কাসটি অপেক্ষাকৃত ছোট, কিন্তু বাম ব্রঙ্কাসটি অপেক্ষাকৃত চওড়া। এখানে ব্যাপারটা কীরকম? ডান ব্রঙ্কাস যেটা, সেটা হচ্ছে আমরা যদি মোটাত্বটা হিসাব করি তাহলে ডান ব্রঙ্কাসটা হচ্ছে মোটা বেশি, বাম ব্রঙ্কাসটা কম মোটা। কিন্তু আমরা যদি লম্বা অর্থাৎ দৈর্ঘ্যটা চিন্তা করি তাহলে দেখব যে ডান ব্রঙ্কাসের দৈর্ঘ্য কম, বাম ব্রঙ্কাসের দৈর্ঘ্য বেশি। আর যেহেতু ডান ব্রঙ্কাস বেশি মোটা, এ কারণে এটা 3 ভাগে বিভক্ত হয় আর বাম ব্রঙ্কাস 2টা ভাগে বিভক্ত হয়। দেখো, ডান ব্রঙ্কাস 3 ভাগে বিভক্ত হয়, ফুসফুসের 3টা খণ্ডে প্রবেশ করে, আর বাম ব্রঙ্কাসটা 2টা ভাগে ভাগ হয়ে ফুসফুসের 2টি খণ্ডে প্রবেশ করে। এই যে ব্রঙ্কাসগুলো আরও বিভাজিত হইল, প্রথমে ট্রাকিয়া থেকে 2টা ভাগে বিভক্ত হয়ে আমরা পাইছিলাম ব্রঙ্কাস। ব্রঙ্কাস আবার যখন বিভাজিত হয় তখন সেটার নাম হয় ব্রঙ্কিওল। হ্যাঁ, ব্রঙ্কাস যখন বিভাজিত হয় তখন সেটার নাম হয় ব্রঙ্কিওল। ব্রঙ্কিওলের আবার 2টা টাইপ আছে, একটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল আর একটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। এই যে প্রান্তীয় ব্রঙ্কিওল যেটা, এটা হচ্ছে পরিবহন অঞ্চল। প্রান্তীয় ব্রঙ্কিওল হচ্ছে পরিবহন অঞ্চলের অন্তর্ভুক্ত, কিন্তু শ্বসন ব্রঙ্কিওল হচ্ছে শ্বসন অঞ্চলের অন্তর্ভুক্ত। আচ্ছা, এবার চলে আসি ফুসফুস। ফুসফুসের রংটা কিরকম? ফুসফুস হচ্ছে হালকা গোলাপি রঙের স্পঞ্জের মতো নরম অঙ্গ। ফুসফুস হচ্ছে হালকা গোলাপি রঙের স্পঞ্জের মতো নরম অঙ্গ। বাম ফুসফুসটি আমরা কি দেখছি যে বাম যে ব্রঙ্কাসটা ছিল সেটা কয় ভাগে বিভক্ত হয়েছিল? 2টা ভাগে বিভক্ত হয়েছিল। সেইটার সাথে রিলেট করে মনে রাখা যায় যে বাম ফুসফুসটাও কিন্তু ছোট, আর বাম ফুসফুসের ওজন 565 গ্রাম, লোব 2টা। বোঝা গেছে, লোব কিন্তু 2টা, খণ্ড 2টা। কেন? ওই যে ব্রঙ্কাস 2টা ভাগে বিভক্ত হয়েছিল, ডান ব্রঙ্কাস 2টা ভাগে বিভক্ত হয়েছিল, ডান ফুসফুসেও কিন্তু লোব 2টা। সরি, বাম, আরে ভুল বলছি, বাম বাম ফুসফুস হবে। আচ্ছা, ডান ফুসফুস আকারে যেহেতু এই যে বড়, এখানে কিন্তু ব্রঙ্কাস 3টা ভাগে বিভক্ত হয় এবং ওজনটা হচ্ছে 625 গ্রাম। এখানে রয়েছে 3টা লোব। ওকে। ফুসফুসের যে পর্দাটা সেটা হচ্ছে প্লিউরাল পর্দা। ফুসফুস দ্বিস্তরে প্লিউরাল পর্দা দিয়ে আবৃত থাকে। প্রত্যেকটার পর্দাগুলো ভালোভাবে মনে রাখতে হবে। যেমন যকৃতের পর্দার নাম কি ছিল? গ্লিসন্স ক্যাপসুল, তাই না? যকৃতের আবরণের নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। তারপর হচ্ছে আমাদের হার্টের যে পর্দাটা, ওইটা ছিল কি? পেরিকার্ডিয়াম। তারপর এইখানে আমরা ফুসফুসের পর্দাটা ভালোভাবে মনে রাখবো, এটা হচ্ছে প্লিউরাল পর্দা, দ্বিস্তরে প্লিউরাল পর্দা। স্তর দুটির নাম কি? একটা হচ্ছে ভিসেরাল প্লিউরা আর একটা হচ্ছে প্যারাইটাল প্লিউরা। যে স্তরটা ভেতরের দিকে থাকে ওইটা হচ্ছে ভিসেরাল প্লিউরা, আর বাইরের দিকে যেটা থাকে ওইটা হচ্ছে প্যারাইটাল প্লিউরা। এই প্যারাইটাল প্লিউরা এবং ভিসেরাল প্লিউরা, এই দুইটার মাঝখানে এক ধরনের ফ্লুইড থাকে। এই ফ্লুইডটার নাম হচ্ছে প্লিউরাল ফ্লুইড বা প্লিউরাল রস। ফুসফুসের প্রত্যেকটা লোব, যেমন আমরা দেখছি যে বাম ফুসফুসে 2টা লোব আছে, ডান ফুসফুসে রয়েছে 3টা লোব। ফুসফুসের প্রত্যেকটা লোব কয়েকটা সেগমেন্টে বিভক্ত হয়। বাম ফুসফুসটা হচ্ছে 8টা সেগমেন্টে বিভক্ত হয়, মানে বাম ফুসফুসের লোবগুলা। আর হচ্ছে ডান ফুসফুসের লোব হচ্ছে 10টি সেগমেন্টে বিভক্ত হয়। ওকে। এখন ব্রঙ্কাসের হিসাব একটু দেখি। আমরা জানি যে ট্রাকিয়া, এটা মনে করো এই যে ট্রাকিয়া, ট্রাকিয়া প্রথম বিভাজিত হয় হয়ে ব্রঙ্কাসের সৃষ্টি করে, ব্রঙ্কাস থেকে আবার ব্রঙ্কিওলের সৃষ্টি করে। এখন এই ব্রঙ্কিওলের কয়েকটা টাইপ আছে, সেটা একটু দেখি। প্রথম ট্রাকিয়ার বিভাজন যখন হবে তখন সেখান থেকে ব্রঙ্কাস আসলো। এই যে
ট্রাকিয়ার বিভাজনে সৃষ্ট যে ব্রঙ্কাস ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে সেটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। ওকে, সেটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাস বিভক্ত হয়ে প্রত্যেক লোবের জন্য একটি করে সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস গঠন করে। মানে প্রাইমারি ব্রঙ্কাস যখন আবারও বিভাজিত হয়, আবারও বিভক্ত হয়, তখন সেটা হয় হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস। এটা হচ্ছে আলটিমেটলি ব্রঙ্কিওল, তাই না? যেমন ডান ব্রঙ্কাসটা যখন তিনটা খণ্ডে বিভক্ত হয়েছিল, ওইটা হচ্ছে এই লোবার ব্রঙ্কাস বা সেকেন্ডারি ব্রঙ্কাস আলটিমেটলি, আমরা যেটাকে ব্রঙ্কিওল হিসেবে চিনি। তারপর সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে টারশিয়ারি ব্রঙ্কাস বা সেগমেন্টাল ব্রঙ্কাস সৃষ্টি হয়ে থাকে, এবং এইগুলা আলটিমেটলি পালমোনারি সেগমেন্টে প্রবেশ করে। পালমোনারি সেগমেন্ট কোনটা? ওই যে ফুসফুস, ফুসফুসের যে প্রত্যেকটা লোব, যেমন ডান ফুসফুস হচ্ছে 10টা, ডান ফুসফুস 10টি সেগমেন্টে বিভক্ত, আর বাম ফুসফুস হচ্ছে 8টা সেগমেন্টে বিভক্ত। এই সেগমেন্টগুলোতে আলটিমেটলি প্রবেশ করে হচ্ছে এই টারশিয়ারি ব্রঙ্কাসগুলা, ঠিক আছে? সেগমেন্টগুলোতে প্রবেশ করে হচ্ছে এই টারশিয়ারি ব্রঙ্কাসগুলা। এখন আসি শ্বসন বৃক্ষ কেন বলা হচ্ছে। বৃক্ষ মানে কি? গাছ। তো এইখানে এদের ট্রাকিয়া থেকে শুরু করে, দেখো এদের ট্রাকিয়া যখন বিভাজিত হয়েছে, ওইখান থেকে একদম অ্যালভিওলাস পর্যন্ত অংশটা দেখতে কাইন্ড অফ উল্টানো গাছের মতো দেখা যায়। দেখো এই যে প্রাইমারি ব্রঙ্কাস থেকে শুরু করে অ্যালভিওলাস পর্যন্ত। প্রাইমারি ব্রঙ্কাস কোনটা? এই যে যখন আমি একটু ক্লিয়ার করি এটা, এই যে ট্রাকিয়াটা বিভাজিত হয়েছে, এই যে ট্রাকিয়াটা যখন বিভক্ত হয়েছে, এখানে ব্রঙ্কিওলের সৃষ্টি হয়েছে, মানে ব্রঙ্কাসের সৃষ্টি হয়েছে। এই ব্রঙ্কাস থেকে টোটাল এই অ্যালভিওলাস পর্যন্ত অংশটা একটা উল্টানো গাছের মতো দেখা যায়। এইটাকে আমরা বলে থাকি শ্বসন বৃক্ষ। তাহলে কোথা থেকে? প্রাইমারি ব্রঙ্কাস থেকে অ্যালভিওলাস পর্যন্ত, প্রাইমারি ব্রঙ্কাস থেকে অ্যালভিওলাস পর্যন্ত অংশ হচ্ছে শ্বসন বৃক্ষ। আর শ্বসন একক, এটা কি? শ্বসন ব্রঙ্কিওল থেকে, মানে মেনলি কি আমরা এর আগে দেখছিলাম না শ্বসন অঞ্চল, শ্বসন অঞ্চল আমরা দেখছিলাম না? তো এই যে শ্বসন অঞ্চল কোথা থেকে শুরু হয়? শ্বসন ব্রঙ্কিওল, তারপর হচ্ছে অ্যালভিওলার নালী, তারপর আসে কি অ্যাট্রিয়াম, তারপর অ্যালভিওলার থলি, অ্যান্ড লাস্টে হচ্ছে অ্যালভিওলাস। তার মানে কি শ্বসন ব্রঙ্কিওল থেকে শুরু করে অ্যালভিওলাস পর্যন্ত এই অংশটুকু হচ্ছে শ্বসন একক। এখানে হচ্ছে আলটিমেটলি গ্যাসের বিনিময় হয়। এই যে শ্বসন ব্রঙ্কিওল থেকে শুরু করে অ্যালভিওলাই পর্যন্ত অংশ হচ্ছে শ্বসন একক, আর এই এককেই হচ্ছে অক্সিজেন এবং কার্বোহাইড্রেট বলতেছি, কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয়। ওকে, ফুসফুস মানুষের প্রধান শ্বসনাঙ্গ, এটা আমরা প্রথমেই দেখে আসছি। ফুসফুস হচ্ছে মানুষের প্রধান শ্বসনাঙ্গ। আচ্ছা, ফুসফুস কি করে? ইমিউনোগ্লোবিন, তারপর হচ্ছে সেরোটোনিন, হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্রডিকিনিন, এইগুলা সংশ্লেষ করে থাকে। ওকে, ফুসফুস ইমিউনোগ্লোবিন ক্ষরণ করে, ফুসফুসীয় টিস্যু সেরোটোনিন এবং হিস্টামিন সংরক্ষণ ও বিমুক্ত করে, আর ব্রডিকিনিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষ ও দেহ থেকে অপসারণেও কিন্তু ফুসফুস কাজ করে থাকে। শ্বসনতন্ত্রে বায়ু প্রবাহের গতিপথ, মানে আলটিমেটলি অ্যালভিওলাস পর্যন্ত কিভাবে যায়? আমরা প্রথমে যেটা দেখছিলাম যে প্রথমে হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র দিয়ে প্রবেশ করে, তারপর এটা যায় কোথায়? নাসা গহ্বরে, তারপর যায় কোথায়? পশ্চাৎ নাসারন্ধ্রে, পশ্চাৎ নাসারন্ধ্র থেকে যায় নাসা গলবিলে, নাসা গলবিল থেকে চলে যায় ষড়যন্ত্রে, ষড়যন্ত্র পার হয়ে এটা চলে যায় ট্রাকিয়াতে, তাই না? ট্রাকিয়ার পরে চলে যায়, ট্রাকিয়ার বিভাজনে হয় কি ব্রঙ্কাস, ব্রঙ্কাস বিভাজিত হয়ে সৃষ্টি করে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল থেকে চলে আসে অ্যালভিওলার নালী, এখান থেকে অ্যাট্রিয়াম, তারপর অ্যালভিওলার থলি, দেন অ্যালভিওলাস। ওকে, এটা আগেও বলছি আমরা। অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের কার্যকরী একক, অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের কার্যকরী একক, এবং এই অ্যালভিওলাসেই কিন্তু আলটিমেটলি গ্যাসের যে বিনিময়টা সেটা হয়ে থাকে। অ্যালভিওলাসের সংখ্যার কথা একটু চিন্তা করি।
একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 480 মিলিয়ন অ্যালভিওলাস থাকে। হ্যাঁ, পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 480 মিলিয়ন অ্যালভিওলাস থাকে, দুটা ফুসফুস মিলে। আর হচ্ছে 8 বছর যখন বয়স হয় তখন 300 মিলিয়ন, আর একদম নবজাতক তার ক্ষেত্রে 20 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। এখন তোমাকে একটা জিনিস বলি, তাহলে তুমি ভালো রিলেট করতে পারবা বিষয়টা। তুমি দেখবা যে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ প্রতি মিনিটে যতবার শ্বাস প্রশ্বাস চালায়, তার থেকে দেখবা যে একজন নবজাতক বেশি, মানে মিনিটে অনেকবার বেশি পরিমাণে শ্বাস প্রশ্বাস চালায়। কেন এটা করে? কারণ একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে শ্বসন অঞ্চল কিন্তু অনেক বেশি থাকে, 480 মিলিয়ন অ্যালভিওলাসের সংখ্যা, কিন্তু নবজাতকের ক্ষেত্রে কিন্তু শ্বসন অঞ্চল অনেক কম। এ কারণে তার এই যে তোমার সম্পূর্ণ শ্বসনটা বা ঘাটতিটা পূরণের জন্য কিন্তু তার বেশি পরিমাণে শ্বাস প্রশ্বাসের প্রয়োজন হয়, তাই না? যেহেতু তার অ্যালভিওলাস সংখ্যা কম। অ্যালভিওলাসের প্রাচীরে ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে, যেটা আলটিমেটলি কি করে, কোনো ধরনের জীবাণু বা অযাচিত দ্রব্য এগুলার সাথে লড়াই করে। অ্যালভিওলাস প্রাচীরে দু ধরনের আবরণী কোষ থাকে, একটা হচ্ছে টাইপ 1 কোষ আর একটা হচ্ছে টাইপ 2 কোষ। টাইপ 1 কোষ নিয়ে বেশি কথাবার্তা নাই, টাইপ 2 কোষ নিয়ে আমাদের একটু জানতে হবে। টাইপ 2 কোষ থেকে সারফেক্ট্যান্ট নামক ডিটারজেন্টের অনুরূপ এক ধরনের ফসফোলিপিড খরিত হয়। এই সারফেক্ট্যান্ট কি করে? সারফেক্ট্যান্ট তিনটা কাজ করে থাকে সারফেক্ট্যান্ট। 1 নাম্বার কথা হচ্ছে তরলের পৃষ্ঠটান হ্রাস করে, এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে গ্যাসীয় বিনিময় সহজ করে, এই যে গ্যাসীয় বিনিময় সহজ করে। আর অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। এই তিনটা কাজ করে থাকে সারফেক্ট্যান্ট, এই তিনটা কাজ করে থাকে। তারপর সারফেক্ট্যান্ট ক্ষরণের যে ব্যাপারটা, এটা গুরুত্বপূর্ণ খুবই। কেন? কারণ 23 সপ্তাহ বয়স থেকে মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয়। আর 24 সপ্তাহ বয়স্ক যে মানব ভ্রূণ, সেইটাকে বলা হয় স্বাধীন অস্তিত্বের অধিকারী মানব ভ্রূণ। এই কারণে দেখবা যে অ্যাবর্শন করার যে ব্যাপারটা, আইনে কিন্তু এই সারফেক্ট্যান্ট ক্ষরণের এই বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, যে 23 সপ্তাহ বয়স থেকে যেহেতু সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয়, আর 24 সপ্তাহ বয়স থেকে মানব ভ্রূণ স্বাধীন অস্তিত্বের অধিকারী হয়ে থাকে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। তবে একটা কথা, সেটা হচ্ছে নতুন বইয়ে দেখবা যে এটা বলা হয়েছে 20 থেকে 22 সপ্তাহ। নতুন বইয়ে বলা হয়েছে 20 থেকে 22 সপ্তাহ বয়সে সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয়। এটা রিডিং দিতে পারো। ফুসফুস থেকে এই যে প্রতিদিন আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস চালাই, নিঃশ্বাসের মাধ্যমে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ পানিও বের হয়ে যায়। এটার পরিমাণ হচ্ছে 400 থেকে 600 মিলিলিটার। 400 থেকে 600 মিলিলিটার পানি প্রতিদিন নিঃশ্বাসের মাধ্যমে দেহ থেকে বাইর হয়ে যায়। অ্যান্ড ফুসফুস কিন্তু এই যে বিভিন্ন হরমোন ক্ষরণ, তারপর সামগ্রিকভাবে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের এই যে গুরুত্বপূর্ণ বিনিময়ে ভূমিকা রাখার মাধ্যমে আলটিমেটলি দেহ অভ্যন্তরে একটা হোমিওস্টেসিস অর্থাৎ স্থিতি অবস্থা বজিয়ে রাখে। আচ্ছা, অ্যালভিওলাসগুলা ট্রবেকোলিন নামক একটা ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক থাকে। যেমন এই যে 480 মিলিয়ন অ্যালভিওলাস থাকতেছে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের ফুসফুসে। তো এইগুলা পৃথক থাকার তো প্রয়োজন আছে, তাই না? পৃথক থাকার ক্ষেত্রে অ্যালভিওলাসগুলো পৃথক থাকে হচ্ছে ট্রবেকোলিন নামক একটা ব্যবধায়ক পর্দার মাধ্যমে। ওকে, আচ্ছা, এখন আসি শ্বসন। শ্বসন দুই ধরনের আছে, একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। বহিঃশ্বসন কোনটা? আমরা সাধারণভাবে যেটা দেখি যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, অক্সিজেন গ্রহণ করতেছি, এইটা বাহ্যিকভাবে যেটা দেখা যায় এটা হচ্ছে বহিঃশ্বসন। আর এই যে গ্রহণ করা অক্সিজেন, এটাকে কাজে লাগিয়ে কোষ মধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করতেছি এবং উৎপাদ হিসেবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি
তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা আমরা ছেড়ে দিচ্ছি, এইটা হচ্ছে অন্তঃশোষণ, যেটা আলটিমেটলি শ্বসন, মানে আমরা যে গুরুত্বপূর্ণ যেটা রাসায়নিক বিক্রিয়াটা, এখানে কিন্তু এনজাইমের কার্যকারিতা রয়েছে, তাই না? অন্তঃশোষণের ক্ষেত্রে কিন্তু রাসায়নিক একটা বিষয়বস্তু জড়িত, কিন্তু বহিঃশোষণটা হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া, আর অন্তঃশোষণটা রাসায়নিক প্রক্রিয়া। তো আমি যেটা বললাম এর মধ্যে সব কিছু কাভার হয়ে গেছে। এখন প্রশ্বাস এবং নিঃশ্বাস। প্রশ্বাস মানে কি? যখন আমরা বায়ু গ্রহণ করি সেটা হচ্ছে প্রশ্বাস, আর যখন আমরা বায়ু ছেড়ে দেই সেটা হচ্ছে নিঃশ্বাস। এখন এই প্রশ্বাস এবং নিঃশ্বাসের সময়ে মূলত ভূমিকা রাখে কি কি? এক নাম্বার হচ্ছে ভূমিকা রাখে হচ্ছে আমাদের ডায়াফ্রাম। ডায়াফ্রাম ভূমিকা রাখে, আচ্ছা না লিখে এখানে লেখাই তো আছে, এই জন্য দরকার নেই না লেখার দরকার নেই। এখানেই দেখো দু ধরনের পেশির ক্রিয়াই হচ্ছে বক্ষ গহ্বরে এই যে আয়তনের হ্রাস বৃদ্ধি ঘটে, অর্থাৎ প্রশ্বাস এবং নিঃশ্বাসের সময়ে যে আমাদের বক্ষ গহ্বরের যে পরিবর্তনটা হয় সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, এবং হচ্ছে পরশুকার যে পেশি অর্থাৎ ইন্টারকোস্টাল পেশি, এই দুইটা। ঠিক আছে? দেখো যখন প্রশ্বাস হয়, আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন কি ঘটনাটা ঘটে? তখন আমাদের ডায়াফ্রাম পেশি এবং ইন্টারকোস্টাল পেশি দুইটারই সংকোচন ঘটে এবং সামগ্রিকভাবে বক্ষগহ্বরের আয়তনটা বেড়ে যায়। ঠিক আছে? দুইটারই কিন্তু সংকোচন ঘটে। এখন সংকোচনের সময়ে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে তোমাকে। আমরা যদি একটা চিত্র দেখি তাহলে এটা ভালোভাবে বুঝতে পারবো। দেখো সাধারণত কি হয়? সাধারণত আমাদের যে ডায়াফ্রাম পেশি, এটা যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন এটা কাইন্ড অফ এরকম ঢেউ খেলানো এরকম থাকে, হ্যাঁ। কিন্তু যখন এটা সংকুচিত হয় তখন কেন্দ্র, এই যে টেন্ডনটা, এটা নিম্নগামী হয় এবং এটা সোজা হয়ে যায়। দেখো প্রশ্বাসের সময় এটা সোজা হয়ে যায়। আর দেখো নিঃশ্বাস যখন হচ্ছে মানে তখন কি হয়? আমরা জানি যে প্রশ্বাসের একদম বিপরীত কাজগুলা নিঃশ্বাসের ক্ষেত্রে ঘটে থাকে। মানে প্রশ্বাসের সময়ে যেখানে ইন্টারকোস্টাল পেশির সংকোচন হয়, নিঃশ্বাসের সময় সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। প্রশ্বাসের সময় ডায়াফ্রাম পেশির সংকোচন হয়, নিঃশ্বাসের সময় সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তুমি দেখো প্রশ্বাসের সময় সংকোচন হয়ে ডায়াফ্রাম পেশিটা কাইন্ড অফ সোজাসুজি হয়ে যায়, কিন্তু যখন নিঃশ্বাস হয়, নিঃশ্বাসের সময় কিন্তু এটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। মানে সংকুচিত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় যখন ফিরে আসে তখন এই দেখো এটা আবারও সেই ঢেউ খেলানো একটা শেপ পাইছে। হ্যাঁ, ইন্টারকোস্টাল পেশিও স্লথ হয়। হ্যাঁ, ও যে সংকোচন হয়েছিল এইটা স্বাভাবিক অবস্থায় চলে আসে যখন নিঃশ্বাস হয়। বোঝা গেছে? আশা করি এই চিত্র থেকে ভালো বুঝতে পারছো। পরিবেশ থেকে অক্সিজেন সমৃদ্ধ বায়ু নাসা রন্ধ্রপথে প্রথমে ট্রাকিয়াতে যায়, ট্রাকিয়া থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল, দেন অ্যালভিওলাস। তোমরা যারা শ্বসনের যে গতিপথটা আগে ভালোভাবে দেখছো, আমি যখন বলছি মনোযোগ দিয়ে এটা খেয়াল করছো ভালোই, এটা তোমার কাছে ইজি, এটা তোমার কাছে কঠিন না। দেখো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ কি হয়, মানে কার্বন ডাইঅক্সাইড কীভাবে বাইরের পরিবেশে মুক্ত হয় সেটা দেখো। ফুসফুসের যে কার্বন ডাইঅক্সাইড, এটা অ্যালভিওলাসে, মানে ওইখানেই তো তোমার গ্যাসীয় বিনিময়টা হয়, তাই না? অ্যালভিওলাস থেকে চলে যাবে কোথায়? ব্রঙ্কিওলে। এখানে আরও মাঝে আছে, যেমন অ্যালভিওলাস থেকে যাবে কোথায়? অ্যালভিওলার থলিতে যাবে, তারপর অ্যাট্রিয়াম, তারপর অ্যালভিওলার নালী, তারপর চলে যাবে হচ্ছে শ্বসন ব্রঙ্কিওলে। তো ওইগুলার এখানে অত বিস্তারিত বলে নাই, একদম অ্যালভিওলাস থেকে ব্রঙ্কিওলে চলে গেছে, সেখান থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে নাসাপথ, মানে এরা একটু স্কিপ করছে এখানে আর কি। তারপর নাসারন্ধ্র পথে বাইরে নিষ্কৃত হবে। ওকে, পূর্ণবয়স্ক সুস্থ মানুষে এটা 14 থেকে 18 বার ঘটে প্রতি মিনিটে। হ্যাঁ, পূর্ণবয়স্ক সুস্থ মানুষে বিশ্রামকালে প্রতি মিনিটে 14 থেকে 18 বার এই প্রশ্বাস নিঃশ্বাস এই ছন্দময় প্রক্রিয়াটা ঘটে থাকে। কিন্তু দেখো নবজাতক শিশুর ক্ষেত্রে এটা প্রতি মিনিটে 40 বার সংঘটিত হয়। কেন?
কারণ আমি যখন অ্যালভিওলাসের সংখ্যাটা পড়ছিলাম আমরা, মনে আছে যে নবজাতক শিশুতে 20 মিলিয়ন মতো অ্যালভিওলাস থাকে, অন্যদিকে পূর্ণবয়স্ক সুস্থ মানুষে থাকে 480 মিলিয়ন অ্যালভিওলাস। যেহেতু এই শ্বসন অঞ্চলটা কম থাকে শিশুদের ক্ষেত্রে, এই জন্য তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়াটা বেশি হয়ে থাকে, মিনিটে 40 বার হচ্ছে, আমাদের থেকে ডাবলেরও বেশি। এবারে সেখান থেকে এইটুকু গুরুত্বপূর্ণ যে প্রশ্বাস বায়ুতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কতটুকু, নিঃশ্বাসে কতটুকু। প্রশ্বাসে আমরা কি করি, মেইন এইম থাকে কিন্তু অক্সিজেন গ্রহণ করা, এজন্য ওইখানে 20.9% হচ্ছে অক্সিজেন থাকে এবং কার্বন ডাইঅক্সাইড থাকে মাত্র 0.04%। আবার নিঃশ্বাসের ক্ষেত্রে আমাদের প্রধান লক্ষ্যটা যদিও কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া, তবু ওইখানেও কিন্তু অক্সিজেনের পরিমাণটাই বেশি থাকে, 13.7% অক্সিজেন থাকে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ থাকে 5.2% নিঃশ্বাস বায়ুতে। ওকে, তাহলে প্রশ্বাসের সময় আমরা দেখতে পারতেছি 20.9% অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড 0.04%। অন্যদিকে নিঃশ্বাসের সময় যখন আমাদের এইম কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেওয়া, তখনও কিন্তু অক্সিজেনের পরিমাণে বেশি, তখন অক্সিজেনের পরিমাণটা আসতেছে কত, 13.7% এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 5.2%। ওকে, নিঃশ্বাস প্রশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ এটা দুইভাবে সংঘটিত হয়, স্নায়বিকভাবে এবং রাসায়নিকভাবে। স্নায়বিক নিয়ন্ত্রণ আর রাসায়নিক নিয়ন্ত্রণ, এই দুই ধরনের ক্রিয়ার মাধ্যমে প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রিত হয়। স্নায়বিক নিয়ন্ত্রণে প্রথমে আসি শ্বাসকেন্দ্র। দুইটা জায়গায় শ্বাসকেন্দ্র আছে, টোটাল 4টা। মস্তিষ্কে 4টা কেন্দ্র রয়েছে দুইটা জায়গায়, একটা হচ্ছে পন্সের পার্শ্বদেশে আর একটা হচ্ছে মেডুলা অবলঙ্গটার পশ্চাতে এবং সামনে। ওকে, পন্সের পাশে কি থাকে, পন্সের পাশে থাকে হচ্ছে নিউমোট্যাক্সিক এবং অ্যানিওস্টিক স্নায়ুকেন্দ্র। পন্সের পাশে থাকে নিউমোট্যাক্সিক এবং অ্যানিওস্টিক স্নায়ুকেন্দ্র, আর মেডুলা অবলঙ্গটার সম্মুখে এবং পশ্চাতে থাকে হচ্ছে প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্র। এই যে মেডুলার পাশে থাকে হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। আলটিমেটলি অ্যানিওস্টিক যেটা, এইটা প্রশ্বাস কেন্দ্রের সহযোগী রূপে কাজ করে, আর নিউমোট্যাক্সিকটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্রের সহযোগী রূপে কাজ করে থাকে। আশা করি ইন্টারমিডিয়েটে সৃজনশীলের জন্য এটা ভালোভাবে পড়া হয়েছে তোমার। এই যে এইখানে বোঝার জিনিস আছে, আমি যদি এখন এটা বলতে যাই, বোঝাইতে গেলে তোমার অন্তত 5 থেকে 7 মিনিট ব্যয় হবে। এমসিকিউ এর জন্য ওটা দরকারই নাই, এজন্য আমি ওটা এখন বোঝাচ্ছি না। জাস্ট তুমি মনে রাখো যে কয়টা শ্বাসকেন্দ্র রয়েছে আমাদের, এটা এবং কোথায় অবস্থান, এইটুকু মনে রাখলে হচ্ছে। এখান থেকে একটু বিস্তারিত তো না, এমনি একটু সংক্ষেপে দেখো। রক্তে মনে করো কার্বন ডাইঅক্সাইডের আধিক্য হয়েছে, তো রক্তে কার্বন ডাইঅক্সাইডের আধিক্য হলে কি হবে, তখন প্রশ্বাস মানে আমাদের অক্সিজেনের আধিক্য করা লাগবে। তো কার্বন ডাইঅক্সাইডের যখন উপস্থিতি বেশি হয়ে যায়, তখন অ্যানিওস্টিক স্নায়ুকেন্দ্র, অ্যানিওস্টিক কেন্দ্র আমি বলছি যে এটা প্রশ্বাসের জন্য দায়ী। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি যখন হয়ে যায় রক্তে, তখন অ্যানিওস্টিক কেন্দ্র প্রশ্বাস কেন্দ্রে পৌঁছায়। অ্যানিওস্টিক কেন্দ্র থেকে উদ্দীপনাটা প্রশ্বাস কেন্দ্রে পৌঁছাইলে সেখান থেকে উদ্দীপনা ভেগাস স্নায়ুর মাধ্যমে ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশিতে চলে যায়, ততক্ষণে প্রশ্বাস শুরু হয়ে যায়। মানে রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, এখন একটা ভারসাম্য আনা লাগবে, প্রয়োজন কি অক্সিজেন তখন, তাই না? এজন্য অ্যানিওস্টিক স্নায়ুকেন্দ্র প্রথমে উদ্দীপনা পাঠায় হচ্ছে প্রশ্বাস কেন্দ্রে, প্রশ্বাস কেন্দ্র থেকে উদ্দীপনা চলে যাচ্ছে কোথায়, আমাদের যে মেইন দুইটা ক্রিয়া হয় অর্থাৎ ডায়াফ্রাম পেশি এবং ইন্টারকোস্টাল পেশির ক্রিয়াই তো এই কাজগুলো সম্পাদন হয়, ওইখানে চলে যাচ্ছে। এখন এখন কি হবে, ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রাম পেশি সংকোচন হবে, বক্ষগহ্বরের আয়তন বেড়ে যাবে, অক্সিজেনের পরিমাণটা বেড়ে যাবে, একটা সামগ্রিকভাবে একটা কি হবে, ব্যালান্স হয়ে যাবে, তাই না? সেম ভাবে নিঃশ্বাসটাও এরকম হয় যে যখন দেখা যাচ্ছে যে অক্সিজেনের পরিমাণ বেড়ে গেছে, তখন ওইটা নিউমোট্যাক্সিক কেন্দ্রে চলে যায়, ঠিক আছে, স্নায়ুতাড়না। দেন
কি হয়, প্রশ্বাস কেন্দ্র অবদমিত হয়, মানে প্রশ্বাস কেন্দ্রের যে কার্যক্রম চলতেছিল ওইটা বন্ধ হয়ে যায়, অবদমিত হয়, এবং তখন নিঃশ্বাস কেন্দ্র তার কার্যক্রম শুরু করে, তারপর আবার প্রশ্বাস কেন্দ্র, তারপর আবার নিঃশ্বাস কেন্দ্র, এই যে একটার পর একটা ছন্দময়ভাবে এটা ঘটতেছে, এইটাকে বলা হয় হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া। হ্যাঁ, এই যে ফুসফুসের একবার স্ফীতি একবার সংকোচন, এটাকে বলা হয় হেরিং ব্রয়ার প্রতিবর্তী ক্রিয়া। ওকে, তো উদ্দীপনাটাই দেখো ভেগাস স্নায়ুর মাধ্যমে হচ্ছে পরিবাহিত হয়, বুঝছো? আমরা জানি অলফ্যাক্টরি স্নায়ু কোথায় থাকে। অলফ্যাক্টরি স্নায়ু আছে আমাদের নাসিকা গহ্বরে। নাসিকা গহ্বরে অলফ্যাক্টরি স্নায়ু আছে। এই অলফ্যাক্টরি স্নায়ু থাকার কারণে কিন্তু আমরা কোনো বস্তুর ঘ্রাণ পেয়ে থাকি, তাই না? আরেকটা কাজও এই অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে হয়, সেটা কি, হাঁচি। আমরা যখন হাঁচি দেই, এই যে হাঁচি প্রতিবর্তী ক্রিয়া, এখানে অলফ্যাক্টরি স্নায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর আমরা যখন কাশি হয়, আমাদের কাশি প্রতিবর্তী ক্রিয়া যেটা, এইটাকে কন্ট্রোল করে, এটা ভেগাস স্নায়ু কন্ট্রোল করে থাকে। হ্যাঁ, কাশি প্রতিবর্তী ক্রিয়া, দেখো কখন কাশি হয়, দেখবা যে কাশি হওয়ার আগে আমাদের গলার মধ্যে কিছুটা কিন্তু চুলকানি কাইন্ড অফ বা সুরসুরি কাইন্ড অফ দেখবা যে হয় গলার ভেতরে, তাই না? তো কাশি প্রতিবর্তী ক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ভেগাস স্নায়ু দায়ী এক্ষেত্রে, বুঝতে পারতেছো? এখানে কিন্তু এক ধরনের উদ্দীপনা কাজ করে, তো এটা ভেগাস স্নায়ুর কারণে হয়। ওকে, তারপর এইখানে যে গ্যাগ প্রতিবর্তী ক্রিয়ার কথা বলা হয়েছে, এটা কি জানো? দেখবা যে খাবার খাওয়ার সময় মাঝে মাঝে হিচকি ওঠে, হিচকি ওঠে, এইটা হয় হচ্ছে এই গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে বা গ্যাগ প্রতিবর্তী ক্রিয়ার মাধ্যমে। হ্যাঁ, গলবিলীয় বা গ্যাগ প্রতিবর্তী ক্রিয়া বলা হয় এটাকে। এখনকার বইয়ে, নতুন বইয়ে কি এটাকে ভেগাস স্নায়ু বলা হয়েছে কিনা একটু দেখে নিও, এটাকে ভেগাস বলা হয়েছে কিনা, নতুন বই যাদের কাছে আছে একটু দেখে নিও। আচ্ছা, তাহলে এইটুকু ক্লিয়ার। এখন আসি রাসায়নিক নিয়ন্ত্রণ। দেখো কখন প্রশ্বাস হবে, অর্থাৎ আমরা কখন, আমাদের যে স্নায়ুগুলা কখন অক্সিজেন গ্রহণের জন্য উদ্দীপিত হবে, যদি রক্তে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায়, হ্যাঁ, যদি রক্তে H+ আয়নের আধিক্য হয়, যদি অক্সিজেনের অভাব হয়, এই তিনটা কারণে আমাদের স্নায়ুগুলা অক্সিজেন গ্রহণের জন্য উদ্দীপিত হয়ে থাকে। কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি, তারপর হাইড্রোজেন আয়নের সংখ্যা মাত্রা বৃদ্ধি, এবং কার্বন আর হচ্ছে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, এই তিনটা কারণে। হ্যাঁ, দেখো কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন পরিবহনের কিছু মাধ্যম দেখি। অক্সিজেন পরিবহন, প্রশ্বাসের মাধ্যমে আগত বাতাস ফুসফুসে পৌঁছালে ফুসফুসের অ্যালভিওলাইয়ে অক্সিজেনের চাপ থাকে 104 মিলিমিটার পারদস্তম্ভ চাপের সমান। মানে এটা কি, বাইরে থেকে যে বাতাসটা আসতেছে, ফুসফুস থেকে যে বাতাসটা আসতেছে আমাদের অ্যালভিওলাস পর্যন্ত, বাইরে থেকে যেটা আসতেছে সেই বাতাসে থাকে হচ্ছে 104 মিলিমিটার এইচজি। হ্যাঁ, আর এমনি আমাদের শরীরের যে কৈশিক জালিকা, সেইখানে থাকে 40 মিলিমিটার এইচজি অক্সিজেনের চাপ। তাইলে বাইরের পরিবেশ থেকে যেটা আসলো ওইখানে 104, এবং আমাদের শরীরে হচ্ছে 40 মিলিমিটার এইচজি, একটা অনেক বড় একটা গ্যাপ না? এই গ্যাপটা ফুলফিল হয় কখন, দেখো বলা হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত এই যে ব্যাপন ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত 100 মিলিমিটার পারদস্তম্ভ চাপের সমান চাপ ব্যালেন্স না হবে। মানে এই যে আগত যে রক্তটা 104 মিলিমিটার এইচজি, এবং আমাদের শরীরে হচ্ছে 40 মিলিমিটার এইচজি, অনেক বড় একটা গ্যাপ। এই গ্যাপটা যতক্ষণ না পর্যন্ত 100 মিলিমিটার এইচজিতে উপনীত না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে, ঠিক আছে? তাহলে কি প্রক্রিয়ায় হচ্ছে এটা প্রবেশ করতেছে? ব্যাপন প্রক্রিয়ায়। ওকে, ব্যাপন প্রক্রিয়ায় বাইরে থেকে আগত রক্তের যে অক্সিজেনটা, সেটা আমাদের কৈশিক জালিকার যে ঝিল্লি ভেদ করে আমাদের শরীরে প্রবেশ করে, এটা কিভাবে? ব্যাপন প্রক্রিয়ায়। ওকে,
এখানে চাপের একটা যে আছে, তারতম্য আছে এই কারণে। ওকে, দেখো ভৌত দ্রবণ রূপে একটা নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন আমাদের রক্তরসে প্রবেশ করে, তবে এইটার পরিমাণ খুবই কম। দেখো প্রতি 100 মিলি রক্তে 0.2 থেকে 0.3 মিলি অক্সিজেন রক্তরসের পানিতে ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। তবে উল্লেখযোগ্য কথা হচ্ছে এইটা যদিও খুব কম, অংশটা খুব কম যদিও, তবু এই যে আমরা এর আগে দেখলাম যে রক্তে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন ততক্ষণ পর্যন্ত আদান প্রদান হতে থাকে যতক্ষণ না পর্যন্ত চাপটা 100 মিলিমিটার এইচজিতে উপনীত না হয়। এই 100 মিলিমিটার পারদস্তম্ভ চাপে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু এই 0.2 থেকে 0.3 মিলি এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যদিও অংশটা কম। তারপর রাসায়নিক যৌগ রূপে পরিবাহিত হয় কিভাবে? অক্সিজেন রক্তে প্রবেশের পর লোহিত রক্তকণিকায় অবস্থিত হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠন করে। হ্যাঁ, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠন করে। ওকে, দেখো হিমোগ্লোবিনের সংকেতটা দেখো, এটার সাথে কিন্তু 4 অণু অক্সিজেন যুক্ত হতে পারতেছে। কার্বন ডাই অক্সাইড পরিবহন। কার্বন ডাই অক্সাইড মোট 3টা ভাবে পরিবাহিত হয়: ভৌত দ্রবণ রূপে 5%, কার্বামিনো যৌগ রূপে এখানে হচ্ছে 15%। তবে নতুন বইয়ে এটা দেওয়া হয়েছে কিরকম? নতুন বইয়ে দেওয়া হয়েছে কার্বামিনো যৌগ রূপে 10%, ভৌত দ্রবণ রূপে 5% এবং 85% পরিবাহিত হয় এই বাইকার্বনেট রূপে। নতুন বইয়ে দেওয়া আছে যে 85% পরিবাহিত হয় বাইকার্বনেট রূপে। 26-27 সালের যে বইটা ওইটাই দেখে নিও। মানে 25-এর শেষে একটু সময়, মানে অক্টোবর মাঝামাঝি সময় যেটা প্রকাশিত হয়েছিল ওইটাই দেখবা। দেখো ভৌত দ্রবণ রূপে কার্বন ডাই অক্সাইডের 5% পরিবাহিত হওয়ার ক্ষেত্রে এখানে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম প্রভাবক হিসেবে কাজ করে থাকে। কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম ভৌত দ্রবণ রূপে কার্বন ডাই অক্সাইডের পরিবহনের ক্ষেত্রে ভূমিকা রাখে। কার্বামিনো যৌগ রূপে লোহিত রক্তকণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, তার আমরা জানি যে হিমোগ্লোবিনের 2টা অংশ আছে, গ্লোবিন প্রোটিন অংশ আর হচ্ছে লৌহ অংশ। প্রোটিন লৌহ অংশ আর একটা হচ্ছে রঞ্জক অংশ, যেখানে হচ্ছে আয়রন অংশটা থাকে, তাই না? তো এর যে প্রোটিন অংশ, গ্লোবিন প্রোটিন অংশ, এখানে কিন্তু একটা অ্যামিনো গ্রুপ থাকে। এই অ্যামিনো গ্রুপের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন গঠন করে। নামটা মনে রাখবা, এটা এমসিকিউতে আসে। কার্বামিনো হিমোগ্লোবিন গঠন করে। হ্যাঁ, এই যে কার্বামিনো হিমোগ্লোবিন গঠন করলো, এইটা আবার দুইভাবে যায়। একটা হচ্ছে কিছু অংশ যায় কার্বামিনো প্রোটিন রূপে, হ্যাঁ, কিছু অংশ যায় কার্বামিনো প্রোটিন রূপে, আর কিছু অংশ কার্বামিনো হিমোগ্লোবিন রূপে চলে যায়। ঠিক আছে, মানে কি? দেখো কার্বন ডাই অক্সাইড অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে প্রথমে কার্বামিনো গ্রুপ বানাচ্ছে, তাই না? কার্বো অ্যামিন 2টা যুক্ত হয়ে কার্বামিনো যৌগ গঠিত হচ্ছে। এখন এই কার্বামিনোর একটা অংশ প্রোটিনের সাথে যুক্ত হয়, একটা অংশ হিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয়। দেখো একটা অংশ কার্বামিনো হিমোগ্লোবিন রূপে যাচ্ছে, একটা অংশ কার্বামিনো প্রোটিন রূপে যাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, মোট কার্বন ডাই অক্সাইডের শতকরা 27% কার্বামিনো যৌগ রূপে পরিবাহিত হয়। প্রতি 100 মিলি রক্তে এর পরিমাণ 3 মিলিলিটার, যার 2 মিলি
কার্বামিনো হিমোগ্লোবিন রূপে এবং 1 মিলি কার্বামিনো প্রোটিন রূপে পরিবাহিত হয়। যেটা বললাম যে কার্বামিনো যৌগ প্রথমে গঠিত হয়, এইখানে একটা অংশ কার্বামিনো হিমোগ্লোবিন রূপে এবং একটা অংশ কার্বামিনো প্রোটিন রূপে পরিবাহিত হয়। তবে এই কার্বামিনো হিমোগ্লোবিন রূপে পরিবহনের হারটাই কিন্তু বেশি। ওকে, এবার আসি বাইকার্বনেট রূপে, এটা বেশি ইম্পর্টেন্ট। কার্বন ডাইঅক্সাইডের বেশিরভাগই, নতুন বইয়ে বলছে যে 85 দেওয়া, বেশিরভাগই বাইকার্বনেট রূপে পরিবাহিত হয়। এটি দুইটা রূপে পরিবাহিত হয়, একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট রূপে, একটা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট রূপে। পটাশিয়াম বাইকার্বনেট রূপে হচ্ছে আমাদের যে লোহিত রক্তকণিকা, এইখানে পরিবাহিত হয়, আর সোডিয়াম বাইকার্বনেট রূপে হচ্ছে প্লাজমাতে পরিবাহিত হয়। সোডিয়াম বাইকার্বনেট রূপে প্লাজমার মাধ্যমে পরিবাহিত হয় এবং পটাশিয়াম বাইকার্বনেট রূপে লোহিত রক্তকণিকার মাধ্যমে পরিবাহিত হয়। আচ্ছা, তারপরে আসি আমরা। দেখো, লোহিত রক্তকণিকা থেকে যখন প্লাজমায় বাইকার্বনেট আয়ন চলে যায়, বাইকার্বনেটটা কীরকম থাকে? ঋণাত্মক। তো এই যে ট্রান্সফারের যে ব্যাপারটা, ট্রান্সফারের রুল, সেটা হচ্ছে কিছু না কিছু ট্রান্সফার হইলে সেখানে অবশ্যই ভারসাম্য বজায় রাখার প্রয়োজন হয়। যেমন বাইকার্বনেট আয়ন যখন লোহিত রক্তকণিকা থেকে প্লাজমাতে চলে যাবে, তখন সেখানে এই যে ঋণাত্মক আয়নের ঘাটতিটা পূরণ করার জন্য সেখানে কিন্তু অন্য একটা ঋণাত্মক আয়নের প্রয়োজন হবে। যেমন এই যে ক্লোরাইড আয়নটা, এটা একটা ঋণাত্মক আয়ন। এজন্য লোহিত রক্তকণিকা থেকে যখন বাইকার্বনেট আয়নটা প্লাজমাতে চলে যাবে, কোথা থেকে কোথা যাচ্ছে এটা একটু মনে রাখতে হবে। লোহিত রক্তকণিকা থেকে, তাই না? লোহিত রক্তকণিকায় তো এই যে তোমার দেখতে পারতেছো, লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিন, এইটাই তো এসব কিছু, এই যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো বহনের কাজ করতেছে কে? লোহিত রক্তকণিকার যে গ্লোবিন প্রোটিন, ওরাই তো এখানে ভূমিকা রাখতেছে, তাই না? তো লোহিত রক্তকণিকা থেকে যাবে কোথায়? প্লাজমাতে। মাস্ট রিমেম্বার, লোহিত রক্তকণিকা থেকে প্লাজমাতে যাচ্ছে। আর যেহেতু লোহিত রক্তকণিকা থেকে একটা ঋণাত্মক আয়ন প্লাজমাতে যাচ্ছে, এজন্য প্লাজমা থেকে একটা ঋণাত্মক আয়ন লোহিত রক্তকণিকাতে আসার প্রয়োজন পড়ে। এই যে বাইকার্বনেট আয়ন যাচ্ছে আর ক্লোরাইড আয়ন আসতেছে, এই যে একটা ট্রান্সফার সিস্টেম, এইটাকে বলা হয় ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার শিফটও বলা হয়ে থাকে। বিজ্ঞানী হ্যামবার্গার এটা প্রথম লক্ষ্য করছিলেন, এজন্য তার নাম অনুসারে এটাকে বলা হয় হচ্ছে হ্যামবার্গার শিফট। বহিঃশোষণ অন্তঃশোষণের মধ্যে একটু দেখো, বহিঃশোষণটা কি? যেটা আমরা বাইরে খালি চোখে দেখি, যে কার্বন ডাইঅক্সাইড আমরা ছেড়ে দিচ্ছি, অক্সিজেন গ্রহণ করতেছি, এটা হচ্ছে বহিঃশোষণ। এখানে কোনো এটা রাসায়নিক প্রক্রিয়া নয়, বরং এটা একটা ভৌত প্রক্রিয়া। এটা একটা ভৌত প্রক্রিয়া, এখানে কোনো মানে এনজাইমের কোনো ভূমিকা নাই। ঠিক আছে, যেহেতু রাসায়নিক প্রক্রিয়া নয়, এজন্য এখানে কোনো এনজাইমের ভূমিকা নাই, শক্তি উৎপন্ন হয় না। জাস্ট এটা হচ্ছে একটা শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ, এই ব্যাপারটা। এই যে অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, এটাই হচ্ছে ক্রিয়া। কিন্তু অন্তঃশোষণটা কি? এটা একটা রাসায়নিক প্রক্রিয়া, এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। এখানে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে এই ঘটনাটা ঘটে। কোষ মধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করার জন্য অক্সিজেনের যে ব্যবহার এবং কার্বন ডাইঅক্সাইড উৎপাদ হিসেবে বের করে দেওয়া, এটাই হচ্ছে অন্তঃশোষণ। এখানে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, আরও এই যে এইগুলো ধাপগুলো রয়েছে। এখানে এক নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন হয় এবং এনজাইমের ভূমিকা রয়েছে অন্তঃশোষণের ক্ষেত্রে। শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা। আমি জানি না এখন বাড়তি একটা নয়েজ পাচ্ছ কিনা, এটা প্রচুর গরম পড়তেছে, ফ্যান চালাইছি এতক্ষণ, ফ্যান না চালিয়ে ক্লাস করাচ্ছিলাম কারণ বাড়তি নয়েজ যেন না আসে, বাট এখন আর টিকতে পারতেছি না, এই কারণে ফ্যান চালানো লাগলো। একটু ম্যানেজ করার চেষ্টা করো, আমি জানি না কতটুকু কীরকম শব্দ যাচ্ছে। প্রাণীদের শরীরে প্রধানত 4 ধরনের শ্বাসসঞ্জক পাওয়া যায়: হিমোগ্লোবিন, হেমোরেথ্রিন, ক্লোরোকুইন আর হচ্ছে হিমোসায়ানিন। এই 4 ধরনের। হিমোগ্লোবিন পাওয়া যায় হচ্ছে মেরুদণ্ডী লাল রক্তের যেসব প্রাণীগুলা, এদের ক্ষেত্রে, হ্যাঁ, মেরুদণ্ডী প্রাণী যাদের ক্ষেত্রে লাল রক্ত থাকে, এদের ক্ষেত্রে হিমোগ্লোবিন দেখা যায়। আর মলাস্কা এবং আর্থ্রোপোডা, এদের ক্ষেত্রে হিমোসায়ানিন থাকে নীল রঙের। হিমোসায়ানিন হচ্ছে নীল রঙের। কীরকম মনে রাখবা? নিন, নিন ইকুয়াল নীল।
এটা যেমন রাখা যায়। মলাস্কা এবং আর্থ্রোপোডাদের ক্ষেত্রে নীল রঙের হিমোসায়ানিন দেখা যাবে। হ্যাঁ, নীল রঙের হিমোসায়ানিন। হেমেরিথ্রিন, এটা কি? হেমেরিথ্রিন হচ্ছে গোলাপি বেগুনি রঙের হেমেরিথ্রিন, এটা দেখা যায় হচ্ছে ব্রাঙ্কিওপোডস এবং সিফানক্লোরিসদের ক্ষেত্রে। আর পলিকিডদের ক্ষেত্রে ক্লোরোক্লোরিন দেখা যায়। আচ্ছা, হিমোগ্লোবিনের প্রতিটি একক পলিপেপটাইড জাতীয় প্রোটিন, এটা গ্লোবিন অংশ, এটা হচ্ছে প্রোটিন এবং লৌহ গঠিত হিম অংশ নিয়ে গঠিত। প্রতিটা হিমোগ্লোবিন এই দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে গ্লোবিন প্রোটিন অংশ, আরেকটা হচ্ছে হিম অর্থাৎ লৌহ অংশ, যেটা এই দুইটা অংশ। প্রতি হিমোগ্লোবিনে 4 থেকে 5 গ্রাম পূর্ণবয়স্ক মানুষের, আচ্ছা সরি, দেখো হিমের 33.33% হচ্ছে লৌহ। কারণ তুমি যদি একটু হিমোগ্লোবিনের সংকেতটা যদি একটু লক্ষ্য করো, HB4, এখান থেকে তুমি বুঝতে পারবা হিম হচ্ছে 33.33%, হিমের লৌহ অংশ হচ্ছে 33.33%। আর হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে। এটা গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসে বারবার। একজন পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে। রক্তে হিম এবং গ্লোবিনের অনুপাত 1:25। দেখো ওই যে সংকেতটা দেখালাম, এখান থেকে বুঝতে পারবা হিম এবং গ্লোবিন প্রোটিন যদি 25টা থাকে, হিম থাকবে একটা। তুমি এটাকে 25 দ্বারা গুণ দাও, দেখবা যে 25:100 আসবে। এবার এটাকে 25 দ্বারা ভাগ দাও, 1:25 পাবা। হ্যাঁ, না এরকম করলে তো মিলতেছে না। সরি, মিলবে না এরকম করলে। অন্য ক্যালকুলেশন এখানে। এটা অন্য ক্যালকুলেশন। জাস্ট এটা মনে রাখো যে হিম এবং গ্লোবিনের অনুপাত হচ্ছে 1:25। এটা আমি অন্য কিছুর সাথে বাধাই ফেলছি। এরকম একটা ক্যালকুলেশন আছে, কিন্তু এইখানে না সেটা। তাহলে এই তিনটা তথ্যই কিন্তু গুরুত্বপূর্ণ। দেখবে এমসিকিউতে অনেকবার রিপিট হবে। এমসিকিউ অনুশীলনের এমসিকিউতে তুমি এটা পাবা, কোশ্চেন ব্যাংকে দিয়ে পাবা তুমি এটা। 1:25 হচ্ছে হিম এবং গ্লোবিনের অনুপাত, আর হচ্ছে হিমের লৌহ অংশ 33.33%, আর সমগ্র রক্তে 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে। এই তিনটা তথ্য। প্রতিটি হিমোগ্লোবিন 4টা হিম অংশ থাকায় এর 4টা ফেরাস অণু 4 অণু অক্সিজেন যুক্ত করতে পারে। ওকে, প্রতিটা হিমোগ্লোবিনে 4টা হিম অংশ থাকে। 4টা হিম অংশ থাকার কারণে প্রতিটি হিমোগ্লোবিন 4 অণু অক্সিজেন যুক্ত করতে পারে। হ্যাঁ, 4টা ফেরাস অণু 4 অণু অক্সিজেন যুক্ত করতে পারে। এর আগে আমরা সংকেত দেখছিলাম না, Hb4+4 অক্সিজেন। এতে অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে, তখন কিন্তু এই রকম সংকেত দেখা যায়। এতটুকু ক্লিয়ার আশা করি। এখন আর বেশি নাই, আমাদের ক্লাসটা আর 20 মিনিট মতন হবে ইনশাল্লাহ। তার মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিতে পারবো আমরা। ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ। ঊর্ধ্ব শ্বাসনালী কোনটা জানো তো? ঊর্ধ্ব শ্বাসনালী হচ্ছে আমাদের এই যে ট্রাকিয়ার উপরের যে অংশটুকু, এটা হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালীর অংশ। হ্যাঁ, দেখো ঊর্ধ্ব শ্বাসনালীতে যে সমস্যাগুলো হয়, নাকে, কানে, সাইনাসে, গলা আক্রান্ত হয়, এটা হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালীর সমস্যাগুলো। সাধারণ ঠান্ডা, টনসিলাইটিস, সাইনোসাইটিস, তুমি জাস্ট রোগের নামগুলো দেখো আর তুমি রিলেট করো যে এটা হয় কোথায়। সাধারণ ঠান্ডা লাগাটা গলায় হয়ে থাকে। হ্যাঁ, টনসিলাইটিস এটা গলায় হয়। সাইনোসাইটিস এটা সাইনাসে হয়ে থাকে। ল্যারিনজাইটিস এটা স্বরযন্ত্রের সংক্রমণ। ওটাইটিস মিডিয়া এটা মধ্যকর্ণের সংক্রমণ। এইগুলা হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ। কারণ কি, ঊর্ধ্ব শ্বাসনালী কোনটা? আমাদের ট্রাকিয়ার ওপরের অংশে শ্বাসনালীর যে অংশটা, ওইটা ঊর্ধ্ব শ্বাসনালী। আর নিম্ন শ্বাসনালী হচ্ছে ট্রাকিয়া থেকে শুরু করে একদম ফুসফুস
ফুসফুস পর্যন্ত যে অংশটা ওইটা হচ্ছে নিম্ন শ্বাসনালীর অংশ। দেখো এখানে কি হয়, ফ্লু, শ্বাসনালীর সংক্রমণ, মানে এটা হচ্ছে এই ট্রাকিয়ার যে অংশটা এখানে সংক্রমণ হয় ফ্লুতে। ব্রঙ্কাইটিস, এটাও শ্বাসনালীর সংক্রমণ। ব্রঙ্কাসের যে সমস্যাটা হয় ওইটা। নিউমোনিয়া, এটা ফুসফুসের একটা সংক্রমণ ব্যাকটেরিয়া জনিত। যক্ষা বা টিউবারকুলোসিস, এটাও ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে, ফুসফুসের দীর্ঘস্থায়ী একটা সংক্রমণ এটা। এইগুলো হচ্ছে নিম্ন শ্বাসনালীর সংক্রমণ। এখান থেকে এমসিকিউ আসবে কিরকম, তোমাকে একটা রোগের নাম দিয়ে বলবে এটা ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ নাকি নিম্ন শ্বাসনালীর। তুমি আগে বোঝো নিম্ন শ্বাসনালী কোনটা, ঊর্ধ্ব শ্বাসনালী কোনটা, এটা বুঝতে হবে আগে তোমাকে। আমি তো বলেছি। আর তোমাকে রোগটা দেখে বুঝতে হবে যে এটা আসলে কোন জায়গাটায় হয় এটা। তো আমি যদি বলি যে নিউমোনিয়া, নিউমোনিয়া কি ট্রাকিয়ার ওপরে কোথাও নিউমোনিয়া হয়? হয় না, নিচে হয়, তাই না? তারপরে যে যক্ষা বা টিউবারকুলোসিস, এটা হয় কোথায়? ট্রাকিয়ার মধ্যে সমস্যা হয় এটা। সাইনোসাইটিস, মাথার খুলিতে মুখমণ্ডলীয় অংশে নাসা গহ্বরের দুপাশে, মুখমণ্ডলীয় অংশে নাসা গহ্বরের দুপাশে অবস্থিত বায়ুপূর্ণ 4 জোড়া বিশেষ ধরনের গহ্বরকে সাইনাস বা প্যারানেজাল সাইনাস বলা হয়ে থাকে। এমসিকিউতে প্রশ্ন আসে কোনগুলা প্যারানেজাল সাইনাসের অন্তর্ভুক্ত। তো দেখো এইখান থেকে তোমাকে সুন্দরভাবে মনে রাখার জন্য একটা জিনিস মনে রাখবে, ফ্রসফে, এথমা, ফ্রসফে এথমা, ফ্রন্টাল সাইনাস, এসফেনয়েড সাইনাস, এথময়েড সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস। এখন এটা দিয়ে কি লাভ হলো দেখো। প্রথম হচ্ছে ফ্রন্টাল সাইনাস, এটার অবস্থান কোথায়? আমাদের কপালে, গালের ওপরে কপালের জায়গাটায় হচ্ছে ফ্রন্টাল সাইনাস হচ্ছে আমাদের চোখের ওপরে কপালের ওই জায়গাটায়। আর এসফেনয়েড সাইনাস, এসফেনয়েড সাইনাস আর এথময়েড সাইনাস, এখানে বোঝার জিনিস আছে। এসফেনয়েড সাইনাসের অবস্থান কোথায়? এথময়েড সাইনাসের পেছনে। দেখো এসফেনয়েড সাইনাসের অবস্থান হচ্ছে এথময়েড সাইনাসের পেছনে, আর এথময়েড সাইনাসের অবস্থান হচ্ছে আমাদের দু চোখের মাঝখানে। এই দেখো, এই যে দু চোখের মাঝখানে হচ্ছে এথময়েড সাইনাসের অবস্থান। আর ম্যাক্সিলারি সাইনাস তো বুঝতে পারতো, একদম লাস্টে যেটা, এটা হচ্ছে গালের ওপরে। ম্যাক্সিলারি সাইনাস হচ্ছে গালের ওপরের অংশ, এই যে এই গালের ওপরের অংশ, এইখানে হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। ওকে, তো সাইনোসাইটিস হলে প্রধানত যে জিনিসটা হয়, যে সমস্যাটা, সেটা হচ্ছে মাথা ব্যথা। সাইনোসাইটিসের কারণে মেনলি মাথা ব্যথা হয়ে থাকে, এটা একটা বড় লক্ষণ। সাইনোসাইটিসের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে অ্যাকিউট সাইনোসাইটিস আর একটা হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস। অ্যাকিউট সাইনোসাইটিস, ক্রনিক সাইনোসাইটিস। নতুন বইয়ে সম্ভবত আরেকটা সাইনোসাইটিস অ্যাড করা হয়েছে, ওইটা একটু দেখে নিও। অ্যাকিউট সাইনোসাইটিস হচ্ছে একটু মানে বেশি রুড না, বরং একটু লেভেলটা কম। সাইনোসাইটিসের একটু মারাত্মক কম যে সাইনোসাইটিসগুলো, সহজ সরল সাইনোসাইটিস, ওইগুলো হচ্ছে অ্যাকিউট। আর ক্রনিক সাইনোসাইটিস হচ্ছে কঠিন, মানে এটা সেরে উঠতে অনেক দিন সময় লাগে। দেখো স্থায়িত্ব 4 থেকে 8 সপ্তাহ ক্রনিক অ্যাকিউট সাইনোসাইটিসের ক্ষেত্রে, অ্যাকিউট সাইনোসাইটিসের ক্ষেত্রে 4 থেকে 8 সপ্তাহ স্থায়িত্ব হয়। আর ক্রনিক সাইনোসাইটিসের ক্ষেত্রে স্থায়িত্ব 8 সপ্তাহ থেকে 2 মাসের বেশি সময় হয়ে থাকে। 8 সপ্তাহ থেকে 2 মাসের বেশি সময় ধরে ক্রনিক সাইনোসাইটিসের স্থায়িত্ব হয়ে থাকে। ওকে, দেখো সাইনোসাইটিসের ক্ষেত্রে অনেকগুলা কারণ দায়ী। যেমন আমাদের যে ইউস্টেশিয়ান নালী, এইটা যদি কিছুটা অস্বাভাবিক হয়ে যায়, ইউস্টেশিয়ান নালী তুমি জানো, ইউস্টেশিয়ান নালী হচ্ছে আমাদের গলবিলের সাথে কানের যে সংযোগী নালী, সেটা হচ্ছে ইউস্টেশিয়ান নালী। এইটাই যদি অস্বাভাবিকতা দেখা দেয় তাহলে সাইনোসাইটিস হতে পারে। তারপর সিস্টিক ফাইব্রোসিসের কারণেও সাইনোসাইটিস হতে পারে। দেন টনসিল যদি বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও সাইনোসাইটিস হতে পারে।
দেখো এই সিস্টিক ফাইব্রোসিস সম্পর্কে একটু বলি। সিস্টিক ফাইব্রোসিস জিনিসটা কি? এটা হচ্ছে জন্মের সময় থেকে আমাদের জানো যে মিউকাস থাকে, আমাদের নাকে মিউকাস থাকে, আমাদের শ্বাসনালীতে মিউকাস থাকে। এই যে মিউকাসগুলা যদি অনেক বেশি আঠালো হয়ে থাকে, অনেক বেশি ঘন হয়, তাহলে দেখা যায় যে মিউকাস যদি ঘন হয়ে যায় তাহলে এটা কাইন্ড অফ আঠালো মতন হওয়ার কারণে বেশ সমস্যায় পড়তে হয়। যেমন সাইনাসের মধ্যেও কিন্তু কিছুটা ফ্লুইড থাকে, এইগুলা যদি ঘন হয়ে যায় বা আঠালো হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। আর সিস্টিক ফাইব্রোসিস কিন্তু এইটাই, যে এই মিউকাসগুলা আঠালো বা ঘন হয়ে যায়, এটা একদম বাচ্চাকাল থেকেই সিস্টিক ফাইব্রোসিস রোগটা এমন। তো সিস্টিক ফাইব্রোসিস হলেও কিন্তু এটা সাইনোসাইটিসের একটা কারণ হতে পারে। তারপর তাছাড়া সাইনাসে এই যে ভাইরাসগুলা, ব্যাকটেরিয়াগুলা, এইগুলার সংক্রমণেও কিন্তু হয়। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়া, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়া, তারপর হিউম্যান রেসপিরেটরি সিনক্সিয়াল ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, মেটানিউমোনিয়া ভাইরাস, এইগুলার কারণে কিন্তু সাইনোসাইটিস হতে পারে। মস্তিষ্কে যদি সামহাও এটার সংক্রমণ হয় সাইনোসাইটিস, হ্যাঁ, সাইনোসাইটিস যদি সামহাও মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় তাহলে কিন্তু মৃত্যু ঝুঁকি পর্যন্ত থাকতে পারে। মাথা ব্যথা তো অবশ্যই, দৃষ্টিহীনতা থেকে শুরু করে মৃত্যু ঝুঁকি পর্যন্ত হতে পারে। চোখে সংক্রমণের ক্ষেত্রে পেরি অরবিটাল এবং অরবিটাল সেলুলাইটিস সহ আরও অনেক জটিলতা দেখা যায়। অ্যাকিউট সাইনোসাইটিস যেটা 4 থেকে 8 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়, ওইটার ক্ষেত্রে কোনো ওষুধের প্রয়োজন হয় না, কিন্তু ক্রনিক সাইনোসাইটিসের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া বেটার। তাপমাত্রার কথা যদি আসি, এই অধ্যায়ে 2টা তাপমাত্রার কথা আছে। একটা হচ্ছে ওটাইটিস মিডিয়া যেটা 104 ডিগ্রি ফারেনহাইট, আর আরেকটা হচ্ছে এখানে সাইনোসাইটিস যেটা 102.2 ডিগ্রি ফারেনহাইট। মানে দুইটার ক্ষেত্রেই জ্বর আসে, তবে ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে তাপমাত্রাটা 104 আর এইখানে 102.2। ওটাইটিস মিডিয়া কানের ভিতরে বা বাইরের যে কোনো অংশে সংক্রমণ হলে সেটাকে আমরা বলি ওটাইটিস, আর যদি সংক্রমণটা মধ্যকর্ণে হয় তখন সেটাকে বলা হয় ওটাইটিস মিডিয়া। ওকে, ইউস্টেশিয়ান নালী সম্পর্কে আমি আগে বলছি যে আমাদের গলবিলের সাথে মধ্যকর্ণের সংযোগ স্থাপনকারী যে নালীটা, এটা হচ্ছে ইউস্টেশিয়ান নালী। ইউস্টেশিয়ান নালীতে যদি অস্বাভাবিকতা দেখা দেয় তাহলে কিন্তু 2টা রোগই হতে পারে, সাইনোসাইটিসেরও ঝুঁকি থাকে, আবার ওটাইটিস মিডিয়া তো অবশ্যই ঝুঁকি থাকেই। ইউস্টেশিয়ান নালী দিয়ে জীবাণু এ নালী দিয়ে কী করে এসে মধ্যকর্ণে প্রদাহ সৃষ্টি করলে ওটাইটিস মিডিয়া হতে পারে। বয়স্কদের তুলনায় বাচ্চাদের ক্ষেত্রে ওটাইটিস মিডিয়া বেশি হয়। সাইনোসাইটিসের মতো ওটাইটিস মিডিয়ারও 2টা টাইপ আছে, স্বল্পস্থায়ী এবং দীর্ঘস্থায়ী ওটাইটিস মিডিয়া। স্বল্পস্থায়ী বা অ্যাকিউট ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে রোগটা নিরাময় হয়ে যায়। এখানে মানে 2 দিয়ে ভাগ করছে, বুঝতে পারতেছো? ওইটা ছিল 4 থেকে 8 সপ্তাহ আর এটা হচ্ছে 2 থেকে 4 সপ্তাহ। আর ক্রনিক যে ওটাইটিস মিডিয়া সেটা 2 থেকে 4 সপ্তাহের মধ্যে নিরাময় হয় না, আরও বেশি দিন সমস্যা হয়। এখানে অনেকগুলো ভাইরাস এবং ব্যাকটেরিয়া দায়ী, দেখে নিবা, এটা গুরুত্বপূর্ণ নয়। মধ্যকর্ণের সাথে নাকের সংযোগস্থল অর্থাৎ ইউস্টেশিয়ান টিউবে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, ফুলে গিয়ে বন্ধ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। কোনো কারণে অ্যাডিনোয়েড ফুলে গেলে, অ্যাডিনোয়েডটা কোথায় থাকে? নাসাগলবিলে অবস্থিত এক ধরনের লসিকা গ্রন্থি। মাতৃদুগ্ধ পান না করালে বা কম করালে এটা হতে পারে। আবার মাতৃদুগ্ধ পান করানোর যে সঠিক পদ্ধতি সেটা অবলম্বন না করে যদি দুধ পান করানো হয় সেক্ষেত্রেও কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে সমস্যাটা হতে পারে। ওটাইটিস মিডিয়া কাদের বেশি হয়? প্রধানত বাচ্চাদের তো অবশ্যই বেশি হয়। 4 মাস থেকে 4 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ওটাইটিস মিডিয়া বেশি হয়ে থাকে। 4 মাস বয়স থেকে শুরু করে 4 বছর পর্যন্ত, 4 মাস থেকে শুরু করে 4 বছর পর্যন্ত বয়সী শিশু যারা, তাদের ক্ষেত্রে ওটাইটিস মিডিয়া বেশি হয়ে থাকে।
ডে কেয়ার সেন্টারগুলোর মতো জায়গাতে যেখানে একসাথে অনেক শিশু বেড়ে ওঠে সেসব জায়গায় শিশুদের ক্ষেত্রে ওটাইটিস মিডিয়া দেখা যায় বেশি। 104 ডিগ্রি ফারেনহাইট জ্বর হয় ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে। শিশুকালে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন গ্রহণ করে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া সৃষ্ট ওটাইটিস মিডিয়া থেকে প্রতিরোধ গড়ে তোলা যায়। নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, শিশুকালে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন গ্রহণ করে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া সৃষ্ট যে ওটাইটিস মিডিয়া এটা থেকে বাঁচা যায়। অনেক সময় দেখা যায় যে এই ওটাইটিস মিডিয়ার এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে কান দিয়ে পুঁজ পড়ার মতো অবস্থা হয়। সেক্ষেত্রে টিম্প্যানোস্টমি টিউব নামে একটা অস্ত্রোপচার আছে, এটা করে নিলে ভালো হয়। টিম্প্যানোস্টমি টিউব নামে বিশেষ নলের সাহায্যে আধুনিক চিকিৎসা গ্রহণ করতে হয়। আর যদি কানের ছিদ্র হয়ে যায় সামহাও, তাহলে মাইরিঙ্গোপ্লাস্টি নামক অস্ত্রোপচার করা লাগে। সিগারেট খুবই ক্ষতিকর একটা জিনিস। আগের বইয়ে বলা ছিল যে সিগারেটের একটি শলায় প্রায় 4000 বিভিন্ন রাসায়নিক থাকে, তবে বর্তমানে আপডেটেড বইয়ে দেখবা এখানে বলা হচ্ছে 6000। একটি সিগারেটের শলায় 6000 বিভিন্ন রাসায়নিক থাকতে পারে। এর মধ্যে আছে নিকোটিন, সবচেয়ে ক্ষতিকর। সিগারেটের যে রাসায়নিকগুলো থাকে সেগুলো হচ্ছে নিকোটিন, আর্সেনিক, মিথেন, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড। ওকে, নিকোটিন কিন্তু খুবই ক্ষতিকর, মানে ভালো কিছুই নাই, এতে সব ক্ষতিকর। অধূমপায়ী ফুসফুসের এক্স-রে এবং ধূমপায়ীর ফুসফুসের এক্স-রে, এইখান থেকে এমসিকিউ চলে আসে। বড় প্রশ্নের এমসিকিউ করলে এখান থেকে এমসিকিউ আসে। অধূমপায়ীর ক্ষেত্রে ফুসফুস আকৃতিগতভাবে স্বাভাবিক থাকে, কিন্তু ধূমপায়ীর ক্ষেত্রে ফুসফুসের আকার বৃদ্ধি পায়, ফুসফুস কিন্তু বেশ চওড়া হয়ে যায়। এক্স-রে ফিল্মটি কালো থাকবে আর ফুসফুসের সকল অঞ্চল স্বচ্ছ ও পরিষ্কার থাকবে, কিন্তু ধূমপায়ীর ক্ষেত্রে এটা ঝাপসা ঝাপসা দেখা যায়, কালো হয় না বরং ঝাপসা ঝাপসা দেখা যায়। অ্যালভিওলাসের সংখ্যা স্বাভাবিক থাকে এবং এতে সুষম স্বচ্ছতা দেখা যায়, আর এখানে অ্যালভিওলাস নষ্ট হয়ে যায় মেনলি এমফাইসেমার কারণে, এবং সুষম স্বচ্ছতা দেখা যায় না। অ্যালভিওলাসের প্রাচীরে সিলিয়া স্বাভাবিক থাকে, এখানে সিলিয়া বিনষ্ট দেখা যায়। এমফাইসেমার বৈশিষ্ট্য দেখা যায় না, দেখা যায় কারণ এমফাইসেমা আছে তো, তাই না। ক্যান্সার টিউমারের মতো কোনো উপবৃদ্ধি থাকে না, এখানে আঁশের মতো দেখা যায়। এক্স-রে ফিল্মে ফুসফুসে পানি জমা শনাক্ত করা যায় না, এখানে পানি জমে থাকা শনাক্ত হয়। ফুসফুস এবং হৃৎপিণ্ডের প্রচ্ছায়া স্বাভাবিক এবং সমানুপাতিক হয়, কিন্তু এখানে হৃৎপিণ্ডের প্রচ্ছায়া ফুসফুসের তুলনায় ছোট হয়, কারণ ফুসফুস কি হয়, বৃদ্ধি পায় আকারে, এই কারণে। ধূমপানের প্রকার দুই রকমের ধূমপান আছে। এক হচ্ছে তোমার পাশে বসে কেউ খাচ্ছে, মানে ধূমপান করতেছে তোমার পাশে বসে, তখন ইনডিরেক্টলি তোমারও কিন্তু একটা ধূমপান হয়ে যাচ্ছে। এই যে 6000 ধরনের বিষাক্ত রাসায়নিক এইগুলা তোমার নাকে চলে আসতেছে, এটা হচ্ছে নিষ্ক্রিয় ধূমপান। আর একটা হচ্ছে সক্রিয় ধূমপান, মানে তোমার পাশে বসে যে ধূমপান করতেছে সেটা হচ্ছে সক্রিয় ধূমপান। এই যে সিগারেটের ধোঁয়াতে অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক উপাদান হচ্ছে নিকোটিন, এছাড়া টার, কার্বন মনোঅক্সাইড এগুলো তো আছেই, বোনাস। এমফাইসেমা, এমফাইসেমা কি? এম মানে হচ্ছে মধ্য, ফাইসেমা মানে হচ্ছে ফাঁকা জায়গা, মধ্যে মধ্যে ফাঁকা জায়গা। এমফাইসেমা শব্দটা বিশ্লেষণ করলে এটাই আসে। এটা কি? অ্যালভিওলাস, আমরা জানি ফুসফুসের যে শ্বসন একক সেটা হচ্ছে অ্যালভিওলাস, ওইখানেই মূলত গ্যাসের যে আদান প্রদানটা অ্যালভিওলাসেই হয়ে থাকে। তো অ্যালভিওলাস যদি নষ্ট হয়ে যায়, অনেকগুলো অ্যালভিওলাস আছে কিন্তু 480 মিলিয়ন অ্যালভিওলাস থাকে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের ক্ষেত্রে। তো যারা ধূমপান করে তাদের ক্ষেত্রে অ্যালভিওলাস নষ্ট হয়ে যায়, এবং নষ্ট হয়ে গিয়ে ফুসফুসে মাঝে মাঝে ফাঁকা জায়গার সৃষ্টি হয়, এবং সামগ্রিকভাবে এই যে ফুসফুসে ফাঁকা জায়গার সৃষ্টি হয়, এই অবস্থাটাকে বলা হয় এমফাইসেমা।
শ্বসন অঞ্চল কিন্তু হ্রাস পায়, যেহেতু অ্যালভিওলাস নষ্ট হয়ে যাচ্ছে শ্বসন অঞ্চল তো হ্রাস পাবেই, কারণ শ্বসন তো অ্যালভিওলাসেই হয়। ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিস কি? কার্বন মনোঅক্সাইড, আমরা জানি সিগারেটের ধোঁয়াতে কার্বন মনোঅক্সাইড থাকে, এই কার্বন মনোঅক্সাইড যদি ব্রঙ্কাসের সিলিয়াগুলাকে অবশ করে দেয়, সিলিয়াগুলা কি করে দেখো, এটা ট্রাকিয়া, ট্রাকিয়ার বিভাজনে ব্রঙ্কাস সৃষ্টি হলো, এখানে কিন্তু সিলিয়া থাকে, এখানে সিলিয়া থাকে, সিলিয়া কি করে, ওরা অনবরত এই যে অ্যামিবাগুলা যেরকমভাবে, বা আমি যদি বলি একটা সুতা তুমি কল্পনা করো, মনে করো তুমি সুতাটাকে বেঁধে ঝুলিয়ে রাখলা, বাতাসে কিন্তু এই সুতাটা নড়াচড়া করবে, এই সিলিয়াগুলা সেরকমভাবে নড়াচড়া করে বাতাসে, আমরা যে বাতাসটা গ্রহণ করি এটাতে যেন কোনো বাইরে থেকে অযাচিত দ্রব্য প্রবেশ করতে না পারে, সিলিয়া এই জিনিসটা এনশিওর করে। তো যখন এই সিলিয়াটা অবশ হয়ে যায় কার্বন মনোঅক্সাইডের প্রভাবে, তখন সেই রোগটাকে বলা হয় ব্রঙ্কাইটিস। তারপর যক্ষা তো অবশ্যই হয়, যারা ধূমপান করে তাদের ক্ষেত্রে যক্ষা হয়ে থাকে, এটা যক্ষার একটা অনুকূল অবস্থা ধূমপানকারীদের জন্য। ক্যান্সার সৃষ্টি হতে পারে, ক্যান্সার সৃষ্টিকারী টার রয়েছে, পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বনস, নাইট্রোসামিন, এগুলা ক্যান্সার সৃষ্টি করতে পারে ধূমপায়ীদের ক্ষেত্রে। প্লিউরিসি, প্লিউরিসিটা এটা আমরা জানি যে ফুসফুসের যে আবরণ, ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লিউরাল পর্দা, ফুসফুসের যে আবরণ ওইটার নাম হচ্ছে প্লিউরাল পর্দা। এই ফুসফুসের আবরণে যদি প্রদাহ হয়, এই যে তামাকের নিকোটিনের প্রভাবে, কিসের প্রভাবে, তামাকের নিকোটিনের প্রভাবে ফুসফুসের যে ঝিল্লি প্লিউরা, এইটাতে যদি প্রদাহের সৃষ্টি হয় তাহলে সেটাকে বলা হয় প্লিউরিসি। নাম দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, মুখস্থ করার কোনো দরকার না। আর ফাইব্রোসিস কি? ফাইব্রোসিস হচ্ছে ধূমপানের ফলে ফুসফুসের যে প্রাচীরটা এইটা যদি পুরু হয়ে যায় তাহলে এটাকে বলা হয় ফাইব্রোসিস। ওকে, ধূমপানের ফলে যদি প্রাচীরগুলো পুরু হয়ে যায়, ফলে শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে, এইটার নাম হচ্ছে ফাইব্রোসিস। এর আগে আমরা যখন সিস্টিক ফাইব্রোসিস সম্পর্কে কথা বলছিলাম না যে সিস্টিক ফাইব্রোসিস হলে কি হয়, মিউকাসগুলা দলা বেঁধে যায়, অর্থাৎ মিউকাস কিন্তু ঘন হয়ে যায়। এখানেও কিন্তু প্রায় একই রকম, ফাইব্রোসিস হলে কি হচ্ছে, আমাদের যে ঝিল্লিটা বা প্রাচীরটা এটাও কিন্তু কাইন্ড অফ দলা, অর্থাৎ পুরু হয়ে যাচ্ছে, তাই না? তারপর হার্ট অ্যাটাক, ধূমপায়ী যারা তাদের ক্ষেত্রে কোলেস্টেরল আরও বেশি জমতে দেখা যায়, আর কোলেস্টেরল জমলে কি হবে, ধমনীটা সংকীর্ণ হয়ে আসবে, লুমেন ছোট হয়ে যাবে, ফলে হার্ট অ্যাটাকের জন্য অনুকূল অবস্থা এটা। তাছাড়া উদ্গারি কাশি, বুকে ব্যথা, বমি এগুলা তো লেগেই থাকে। শেষ, আর এই লাইনটা পড়লে শেষ। সিপিআর, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, সিপিআরের পূর্ণরূপটা একটু দেখতে হবে, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, সিপিআরের পূর্ণরূপ, অর্থাৎ ফুসফুসের পুনরুজ্জীবন পদ্ধতি। এখানে কিছু দেওয়া আছে, কিভাবে কি করতে হবে সেই ধাপগুলা বলা আছে, দেখার দরকার নাই, জাস্ট এই পূর্ণরূপটা দেখতে হবে। আর এটা কখন করা হয়, এটার অর্থ হচ্ছে ফুসফুসের পুনরুজ্জীবন, সিপিআর অর্থ। ওকে, আচ্ছা তাহলে ডান, এই অধ্যায় শেষ আলহামদুলিল্লাহ। তো আমরা এর পরবর্তী অধ্যায় বর্জ্য ও নিষ্কাশন চ্যাপ্টারের ক্লাস খুব শীঘ্রই আপলোড দিব ইনশাল্লাহ। তো আজকের জন্য এখানেই শেষ, ভালো থাকো সবাই।